দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনে, সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকি আপনাদের সাথে কিন্তু আমরা খেলাধুলার নানা বিষয় নিয়ে গল্প করি। আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে দীর্ঘদিন পর আসলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ফিরেছে, এই বিষয়ে কথা বলবো। এছাড়াও ক্রিকেটের নানা প্রসঙ্গে কথা বলবো। আমার সঙ্গে কিন্তু আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে 3টা মাস পার হয়ে গেছে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি তারপর থেকে, এবং 3 মাস পরে আসলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই পাকিস্তানের সাথে দুর্দান্ত একটা সূচনা করেছে। প্রথম ম্যাচটা যেমন ছিল, আজকে দ্বিতীয় ওয়ানডে চলছে। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত খেলার পর আজকে কিছুটা এখন পর্যন্ত কিছুটা বিপদেই আছে বাংলাদেশ বলা যায়। আপনার কাছে জানতে চাবো যে আসলে 3 মাস পরে বাংলাদেশের এই সূচনা কেমন লাগছে? আমার কাছে মনে হয় যে অসাধারণ লেগেছে, বিকজ অফ আপনি এই সিরিজটা হওয়ার আগে একটা কিন্তু ওয়ানডে আমাদের একটা ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে, ওইটা থেকে অনেক আমার কাছে মনে হয় যে হেল্প করেছে এই টুর্নামেন্ট খেলতে। বিকজ অফ আমরা কিন্তু অনেক দিন ধরে টি-20 ফরম্যাটের ভিতরে ছিলাম। লাইক এর আগে বিপিএল হলো, অদম্য টি-20 হলো, তারপরে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দেওয়াই উচিত, বিকজ অফ এই টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে একটা ওয়ানডে ফরম্যাট আমাদের বিসিএল টুর্নামেন্ট আয়োজন করেছে। তারপরে দেখা যাচ্ছে যে এরপরে হয়তোবা এই সিরিজ পরে আমাদের টেস্ট খেলা হতে পারে, টেস্ট খেলা লাগতে পারে। তখনও কিন্তু ক্রিকেট বোর্ড একটা চিন্তা ভাবনা করে গেছে আমার যতদূর ধারণা, যে 4 ডে ক্রিকেটের ভিতরে আমরা হয়তোবা ঢুকে যাব, তারপরে হয়তোবা আমরা 4 ডে খেলে তারপর আমরা টেস্ট ম্যাচ হয়তোবা অংশগ্রহণ করতে পারবো। একটা হোয়াট এ স্টার্ট। আমার কাছে যেটা মনে হয়েছে অসাধারণ। পাকিস্তানের এগেইনস্টে ফার্স্ট ম্যাচটা আমরা আসলে অসাধারণ খেলেছি। সব দিক থেকে একটা ম্যাচ ছিল ডেফিনেটলি 110-11 রানের ভিতরে অল আউট করে 14 রানের মধ্যে অল আউট করেছে পাকিস্তানকে, দিয়ে তারপরে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে যে অ্যামেজিং। আমার কাছে মনে হয়েছে অসাধারণ। বাট বোলিং অ্যাটাকটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ ফার্স্ট ম্যাচটা, স্পেশালি নাহিদ রানা, তারপর মেহেদি মিরাজ, সবাই আর কি কন্ট্রিবিউট করেছে। নাহিদ রানাকে থ্যাঙ্কস দিতেই হয় আর না, নিশ্চয়ই। প্রথম ম্যাচের থেকে আজকের ম্যাচের আসলে আমি যদি বলি যে আপনাকে একটা অ্যানালাইজ করতে আপনি আসলে কি আজকে কি ভুলগুলো করেছে? ওই ম্যাচে যেমন এক পেশে বাংলাদেশ যেভাবে খেলেছে, দুর্দান্ত একটা ম্যাচ ছিল, সেখান থেকে আজকে কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ একটু স্ট্রাগল করছে। 13 রানের মধ্যে আজকে কিন্তু 2টা উইকেটও হারিয়েছে বাংলাদেশ। এটা কেন? কনসিস্টেন্সিটা নেই কেন? ধরেন শুরু যদি করি তাহলে আমাদের বোলিং অ্যাটাক দিয়ে শুরু করি। প্রতিদিন যে 110-14 রানের ভিতরে অল আউট করবো, এটাও ভাবা কিন্তু একদম বোকামি। তারাও কিন্তু ভেরি স্ট্রংলি কামব্যাক করেছে। আমার কাছে মনে হয়েছে যে তারা যেটা মনে হচ্ছে তার প্ল্যান করে এসেছে যে কোন বলগুলো এই উইকেটের ভিতরে তারা বেশি স্ট্রাগল করেছে গত ফার্স্ট ম্যাচটাতে, সেখানে তারা ইমপ্রুভ করেছে। আমার কাছে মনে হচ্ছে একদিনে তো ইমপ্রুভ করা সম্ভব না। এইটা হয়তো বা অ্যানালাইসিস যখন করে অপোনেন্ট টিমের বলাররা কি বলটা করতে যাচ্ছে, তাদের ব্যাটাররা কি মিস্টেকটা করেছে, এইখানে তারা ইমপ্রুভ করে এখানে তারা এসেছে আমার কাছে মনে হচ্ছে। এবং দ্বিতীয় ম্যাচটাতে তারা ভালোভাবেই কামব্যাক করেছে। রানটা কিন্তু 300+ সম্ভব ছিল, বাট ফার্স্ট 30 ওভারের পরে, মানে 40 ওভারের পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা অসাধারণভাবেই কামব্যাক করেছি। মাত্র 41টা রানের ভিতরে কিন্তু তাদেরকে 7টা উইকেট নিতে সাহায্য করেছে সবাই আর কি। এর ভিতরে সবারই কন্ট্রিবিউট ছিল, বাট রানটা কিন্তু 320 হওয়ার পসিবিলিটি ছিল। এই টুর্নামেন্টে কিন্তু আমরা দেখছি যে আসলে পাকিস্তানের অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা নেই, তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি। ধারণাই করা যায় যে পাকিস্তান একটা আসলে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আছে। তারা আসলে কিছু এক্সপেরিমেন্ট করছে, তাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য হয়তো তারাও টিম গোছাচ্ছে, সেই এক্সপেরিমেন্টটাই হয়তো এখানে করছে। কি মনে হচ্ছে যে এই অ্যাডভান্টেজটা কি বাংলাদেশ পাচ্ছে কিনা? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় অনেকগুলো ক্রিকেটার নেই। বাবর আজমের মতন মানে ওয়ানডেতে খুবই ভালো ক্রিকেটার, সে তার মতো ক্রিকেটার নেই। অনেক সিনিয়র ক্রিকেটারও নাই এর ভিতরে। ফকর জামান অনেকদিন ধরে খেলে, সেও নাই। অনেক ক্রিকেটার নেই। সো এই সুযোগটা কাজে লাগানোরই কথা। পক্ষান্তরে পাকিস্তানও কিন্তু সবাইকে একটা চান্স দিয়ে দিচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে কেউ যদি এই টুর্নামেন্টে ভালো খেলতে পারে, তাদের টিমকেও হয়তো সাজাতে সাহায্য করবে। আমরা হয়তোবা ওর ভিতরে নাই, আমাদের হয়তোবা খুব লাইক 20 থেকে 25 জন ক্রিকেটার আছে, এদেরকে নিয়ে কাজ করা লাগে। আফিফকে অনেক দিন পরে কামব্যাক করতে দেখেছি এই সিরিজের মাধ্যমে। আফিফ যদি সেই পারফরমেন্সটা করতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপ হয়তোবা সিরিজে থাকতেও পারে, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের মতন একটা বড় একটা আসরে থাকতেও পারে। আর শুরু থেকে যেটা বলছিলাম যে আজকে স্ট্রাগল করছে আমাদের ব্যাটসম্যানরা,
তারাও হয়তোবা চিন্তা করেছে যে আপনি যেটা বলছিলেন যে 13 রানের ভিতরে 2টা উইকেট চলে গেছে, খুবই ধারাবাহিকের কথা একটু অভাব, বাট হবে আমার কাছে মনে হয় যে না, এই উইকেটের ভিতরে 2 উইকেটের ভিতরে হয়তোবা একটু যদি ক্যালকুলেটিভ ব্যাটিং করতে পারে এই রানটাও কেননা চাপে কিন্তু আজকে ছিল পাকিস্তান, বাংলাদেশ কিন্তু আজকে নির্ভর ছিল। আমাদের সহকর্মী আছে আসলে মিরপুরে, তিনি ম্যাচটি কভার করছেন, তাসবির শরণ। আমরা একটু সরাসরি তার সঙ্গেও একটু যুক্ত হতে চাই। শরণ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আসলে আমরা কিন্তু প্রথম ম্যাচে দর্শকের তেমন উপস্থিতি দেখতে পারিনি, এত বড় একটা টুর্নামেন্ট চলছে পাকিস্তানের সাথে, সেখানে আজকে ম্যাচে আসলে দর্শকের উপস্থিতি কেমন দেখছেন এবং সবকিছু মিলিয়ে সেখানে আসলে এনভায়রনমেন্ট কেমন দেখছেন? আপনি যেমনটা আসলে বলছিলেন, প্রথম ম্যাচে আসলে দর্শক খরায় একরকম দেখা গিয়েছিল। দীর্ঘ একটা বিরতির পর কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল, কিন্তু দর্শকরা কিন্তু মাঠমুখী ছিলেন না প্রথম ম্যাচে। যদিও অনুমানটা আসলে করাই যাচ্ছিল, রমজান মাস, রমজান মাসে আসলে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া আসলে মানুষজন পাওয়াও খুব কষ্টকর। আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার, আজকে কিন্তু মানুষ স্টেডিয়াম মুখে হয়েছে এবং প্রচুর পরিমাণ দর্শক কিন্তু আজকে উপস্থিত হয়েছে। যদিও বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো খেলছে না এই মুহূর্তে, যদিও বৃষ্টির জন্য আসলে ম্যাচটা আপাতত বন্ধ আছে। বৃষ্টি একটু কমেছে, হয়তোবা আরেকটু পর হয়তোবা ম্যাচ শুরু হতে পারে, কিন্তু প্রথম কিন্তু পাকিস্তান দুর্দান্ত শুরু করেছে। সেইখান থেকে কিন্তু মেহেদী হাসান মিরাজের একটা বুদ্ধিদীপ্ত আসলে রান আউটের মাধ্যমে কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচে ফিরে, এবং তারপর কিন্তু পাকিস্তান টিম একদম কলাপসি করেছিল। যদিও 274 রান দিলে অল আউট হয়, 275 রান টার্গেট বাংলাদেশকে দিয়েছিল, কিন্তু বাংলাদেশ যে শুরুটা আসলে চেয়েছিল সেই শুরুটা কিন্তু আসলে হয়নি। বাংলাদেশের যে ওপেনিং পার্টনারশিপ ছিল তারা আসলে ম্যাচটা জমাতে পারেনি, এবং সাইফ হাসান এবং আমাদের যে ওপেনার তানজিদ হাসান তামিম, যিনি আসলে দুর্দান্ত ফর্মে ছিলেন, তিনি কিন্তু আজকে আসলে প্রতিভার ঝলকটা দেখাতে পারেননি। তারা কিন্তু আউট হয়ে গিয়েছেন, এবং নাজমুল হোসেন শান্তও কিন্তু প্যাভিলিয়নে ব্যাক করেছেন। ক্রিজে বর্তমানে অবস্থান করছেন লিটন কুমার দাস, তার উপর আসলে দায়িত্বটা সবচেয়ে বেশি এখন দলের। আসলে যদি কিছু বাংলাদেশকে জিততে হয় তাহলে আসলে তার উপর আসলে প্রত্যাশার পাল্লাটা সবচেয়ে বেশি ভারী হবে। ম্যাচটি কিন্তু আসলে আপাতত বন্ধ রয়েছে, এবং বিদ্যুৎ চমকাচ্ছিল মাঠের মধ্যে, এবং বৃষ্টি ছিল, আসলে শিলা বৃষ্টিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদিও বৃষ্টি আসলে কমেছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি কিন্তু অল্প একটু করে পড়ছে। যদি এরকমই থাকে তাহলে আসলে কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হবে। তো এই ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই ধন্যবাদ শরণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভাইয়া, এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম যে আসলে বাংলাদেশ দর্শকরা কিন্তু, বাংলাদেশ ক্রিকেট ভক্তরা কিন্তু খুব বেশি, মানে ক্রিকেট পাগল আমরা যেটা বলি, যে নো ম্যাটার হোয়াট স্টেডিয়ামে কিন্তু একদম পরিপূর্ণ থাকে। এইবার দেখলাম যে আসলে প্রথম ম্যাচেই একদম দর্শক শূন্য ছিল। আজকেও কিন্তু দর্শক এসেছে, কিন্তু তুলনামূলক যেটা এক্সপেক্টেড তেমন দর্শক কিন্তু হচ্ছে না। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এটার কি অন্য কোনো ইম্প্যাক্ট আছে কিনা? আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি যে আসলে বাংলাদেশ এবার ওয়ার্ল্ড কাপ খেলেনি, সেই কারণটাও কি হতে পারে কিনা যে মানুষ আগ্রহ হারিয়েছে? বাংলাদেশের দর্শকরা এখন মনে হয় অনেক স্মার্ট। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা আসলে এক্সপেক্ট করেনি যে প্রথম ওয়ানডেতে এত আর্লি পাকিস্তান অল আউট হবে। আর পাকিস্তানের আগেকার ক্রিকেটার যদি কেউ থাকতো তাহলে দেখতেন যে দর্শক পরিপূর্ণ গ্যালারিতে পরিপূর্ণ থাকতো। সেখানে আমরা মিস করছি, এবং ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ না খেলাতে আমরা হয়তোবা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি আর কি। ধরেন কেউ কল্পনাও করতে পারিনি যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো না। তারপরে যে ওয়ানডে সিরিজ হয়তোবা অনেকের ভিতরে এই রোজার কারণে হয়তোবা অনেকে মাঠে যেতে পারেনি, বাট সেকেন্ড হাফে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকে যেতে চেয়েছিল, তার আগেই কিন্তু খেলাটা আসলে শেষ হয়ে গেছে। আজকে কিন্তু ফ্রাইডেতে থাকার কারণে অনেক দর্শক হয়েছে, তারপরেও আমার কাছে মনে হয় যে না, এর থেকে বেশি দর্শক আমরা এর আগেও দেখেছি। হয়তোবা থার্ড ওয়ানডেতেও আমরা হয়তোবা মাঠে বা এত বেশি দর্শক নাও দেখতে পারি, বিকজ অফ ঈদের কারণে সবাই হয়তো বাসায় চলে যাবে, এই কারণে হয়তোবা দর্শক শূন্য থাকতেও পারে। আর হয় কি, ফ্রাইডেতে খেলা হলে কিংবা ছুটির দিনে খেলা হলে দর্শকরা আসলে বেশি উপভোগ করে খেলাগুলো। না, আমরা যেমন অদম্য ক্রিকেট টুর্নামেন্ট যেটা হলো, ওখানেও কিন্তু আমরা দেখেছি যে একদম ফাঁকা গ্যালারি, মানে ফাঁকা গ্যালারি বলতে একেবারে ফাঁকা। সেখানে যখন কনসার্ট হলো, এত বড় শিল্পীরা এসেছেন, তারপরও তারাও দর্শক টানতে পারেননি। সব কিছু মিলিয়ে দর্শকের উপস্থিতি কিন্তু আসলেই মানে কম, যেই জিনিসটা চোখে পড়ার মতো উল্লেখযোগ্য। কারণ বাংলাদেশের খেলা হলে মানুষ যত যেটাই হোক, মানে খেলাটা কিন্তু আসলে ফলো করে। অবশ্যই ফাইনাল ম্যাচে অদম্যতে মনে হয় আমার কাছে যে দর্শক অনেক এসেছিল। তার আগে দুইটা ম্যাচে হয়তোবা দর্শক হয়নি, বিকজ অফ তার আগে কিন্তু একটা বিপিএল টুর্নামেন্ট শেষ হয়েছে। সেখানে কিন্তু আমার কাছে যে মনে হয় যে ভালোই দর্শক
ছিল। হ্যাঁ, এটা ডেফিনেটলি আস্তে আস্তে আমরা হয়তোবা দর্শক হারাচ্ছি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। হয়তোবা মিরপুর কেন্দ্রিক হয়ে গিয়েছে, তো ব্যাপারটা এরকম যে ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি ধরেন বগুড়া, তারপরে রাজশাহী কিংবা একটু ঢাকার বাইরে যদি যেত, ঢাকার বাইরে যদি যায়, তাহলে দেখবেন আবার দর্শক হয়তোবা মাঠে আসতে শুরু করবে। আর এটাও কিন্তু আসলে ভাইয়া এখন রোজার মাস, সবাই বাইরে কিন্তু যথেষ্ট একটা ওয়েদারটা কিন্তু একটু ডিসকমফোর্টই ফিল হচ্ছে, একটু কেমন গরম আবার একটু ঠান্ডা ঠান্ডা। সো সব কিছু মিলে আসলে ইটস আন্ডারস্ট্যান্ডেবল যে খেলাটা এমন সময় পড়েছে যে মানুষের বাসায় ফিরে আসলে ইফতারি করার একটা তার, এবং আমাদের স্টেডিয়ামে কিন্তু সেই ধরনের ফ্যাসিলিটিসও কম যে আমি একটা বসে একটা ভালো মতো ইফতার করব। এটা কি মনে হয় যে আসলে আমাদের স্টেডিয়ামগুলোতে কি যথেষ্ট ফ্যাসিলিটিস আছে? হ্যাঁ, না, অনেকদিন ধরে তো এই মাঠেই এরকম এই ধরনের দর্শক নিয়ে আমরা খেলছি আর কি। যেহেতু রোজার মাস একটু আলাদা, আমি এই জন্য বললাম। না না, হয়তোবা নেক্সট টাইমে ক্রিকেট বোর্ড যখন এরকম সিরিজ অ্যারেঞ্জ করবে, তখন ডেফিনেটলি এইগুলো মাথায় নিয়েই হয়তোবা অ্যারেঞ্জ করবে। আমার কাছে যেটা মনে হয়, হয়তোবা ভবিষ্যতে আমরা এর থেকে ভালো কিছু দেখতে পাবো। না, ওইটাই বলছিলাম যে আসলে এই ফ্যাসিলিটিসগুলোও কিন্তু আরেকটু মানে দৃষ্টিতে আনা উচিত আমার কাছে মনে হয় বিসিবির। কেননা আমরা যখন বাইরে কোনো দেশে স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমরা কিন্তু দেখেছি ওখানে যথেষ্ট ফ্যাসিলিটিস আছে, সেই তুলনায় কিন্তু আমাদের এখানে ফ্যাসিলিটিস অনেক কম। খাওয়া দাওয়া বলেন, যেটাই হোক, তা মানুষ আসলে সারাদিন রোজা রেখে যখন তিনি ইফতার করবেন, তাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি এখানে কি ইফতার করব। এই জন্য তো সবাই মানে মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে মাঠে ঢুকবে অনেক দর্শক ইফতারির পরে, তার আগে খেলা শেষ হয়ে গেছে। ইভেন তারাবিও আছে, নামাজ কালাম পড়া লাগে এই রোজার মাসে। সো মানুষ আসলে একটু অ্যাভয়েড করে চলতেছে যে স্টেডিয়াম যাওয়াটা, বাট টিভিতে মনে হয়, আমার কাছে মনে হয় খেলাটা উপভোগ করছে। হ্যাঁ, নিশ্চয়ই মোর কমফোর্টেবল টিভিতে বসে দেখাটা। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আসি। দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণ। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি তুষার ইমরানের সাথে। দীর্ঘ বিরতির পরে বাংলাদেশ আসলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। ভাই, আপনি আসলে নাহিদ রানার কথা কিন্তু উল্লেখ করেছেন, দুর্দান্ত বোলিং করেছে, তাকে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই, দেখে এসে আবারও আলোচনায় ফিরবো। মিরপুর শেরেবাংলা ক্রিকেটে গতি আর বাউন্সে পাকিস্তান ব্যাটিং লাইন আপকে এক প্রকার তছনছ করে দিয়েছে নাহিদ রানা। নিজের আগ্রাসী বোলিংয়ে একের পর এক উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার করেন তিনি। 7 ওভারে মাত্র 24 রান দিয়ে 5 উইকেট নেন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার। ফর্ম নিয়ে আলোচনায় থাকা রানার তোপের মুখে পড়ে ম্যান ইন গ্রিনরা। নিজের ষষ্ঠ ওয়ানডেতে এসেই পাকিস্তানের বিপক্ষে তুলে নেন ক্যারিয়ার সেরা 5 উইকেট। সবসময় চেষ্টা থাকে যে কিভাবে ভালো করা যায় এবং আমার টিম কি চাইতেছে ওই জিনিসটা আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা। আসলে আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল, কারণ উইকেট ধরেন আজকে ভালো কালকে খারাপ, এটা দিয়ে ক্রিকেট মানে আমি কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক, ওই উইকেটটা নিজে বোঝা উচিত এবং ওই উইকেট যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করা উচিত। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে 2 উইকেট শিকার করেন নাহিদ রানা, যা শেষ 5 ওয়ানডেতে ছিল সর্বোচ্চ। পরবর্তী 4 ম্যাচ খেলে 3 উইকেট সংগ্রহ করেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট নিয়ে ওয়ানডে ফরম্যাটে এখন তার মোট উইকেট সংখ্যা 10টি। মাহাদি হাসান, নিউজ 24। আসলে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং, 7 ওভারে তিনি 24 রান দিয়ে কিন্তু 5 উইকেট নিয়েছেন, এবং বোঝাই গেছে কিন্তু তাকে খেলতে যথেষ্ট কষ্ট হয়েছে পাকিস্তানের। 31 ওভারের মধ্যে পাকিস্তান অল আউট হয়ে গেছে। নাহিদ রানার এই বোলিংকে কি বলবেন, যে তিনি কতটা ইমপ্রুভ করেছেন এবং নাকি আসলে উইকেট থেকে বাড়তে সুবিধা পাচ্ছেন তিনি? আমি যদি শুরু থেকে স্টার্ট করি, দেখেন অদম্যতে সে কিন্তু ফর্মে ছিল না তেমন একটা। থ্যাঙ্কস টু সিলেক্টর, থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড তাকে সিলেক্ট করার জন্য, এবং ইভেন কোচিং প্যানেলে যারা আছে আমার কাছে মনে হয় তারাও হয়তোবা নাহিদকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে যে না, ওয়ানডে ক্রিকেটে নাহিদ রানাকে নিয়ে হয়তোবা নেক্সট 5 বছরের চিন্তা ভাবনা আছে। নাও গত ম্যাচটাতে যেভাবে সে বোলিং করেছে অসাধারণ। উইকেট ওয়াজ একটু হেল্প ছিল, লট অফ হেল্প আমার কাছে যেটা মনে হয়। আজকের উইকেট আর গতকাল ম্যাচের উইকেটের ভিতরে একটু ডিফারেন্স আছে। গত ম্যাচের উইকেটের গ্রাসটা ছিল ব্রাউন, আজকের উইকেটের গ্রাসটা একটু গ্রিন। ডিফারেন্সটা এখানে তৈরি করে দিয়েছে। ব্রাউন উইকেটে একটু কাটও করেছে, এক্সট্রা বাউন্সও ছিল, এই জন্য পাকিস্তানি ব্যাটারদের
হয়তো খেলতে একটু প্রবলেম হয়েছে, বাট আজকে কিন্তু পাকিস্তানি ব্যাটসম্যানরা ওয়েল হ্যান্ডেল আমার কাছে যেটা মনে হয়েছে। এর মধ্যে বৃষ্টিও হয়েছে, কিন্তু এখন বাংলাদেশের জন্য তো একটু মনে হয় কঠিনই হয়ে গেল। বাংলাদেশের জন্য আরো ইজি হবে এখন easy হবে, বিকজ অফ আউটফিল্ডটা একটু ইয়ে থাকবে, হচ্ছে ভিজা থাকবে, ওয়েট থাকবে। বলটা যদি ভিজে যায় তখন কিন্তু বোলারদের পক্ষে বোলিং করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বল টার্নও করবে কম, তারপর হয়তো বা স্কিড করবে, কিন্তু সুইংটা হয়তো বা এখান থেকে পাবে না। বাট প্রবলেমটা হবে আমার কাছে যেটা মনে হয়, পাকিস্তানি বোলাররা মাস্টার হচ্ছে আপনার আফটার 35 ওভারের পর থেকে যে একটা বলে খেলা হয়। এখন কিন্তু নিয়মটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে তো 2টা বলে কন্টিনিউ করতো 50 ওভার পর্যন্ত, এখন 34 ওভারের পর থেকে একটা বল ইউজ করতে হয়। সেইখানে রিভার্স সুইং যদি পাকিস্তানি বোলাররা করাতে পারে তাহলে একটু ডিফিকাল্ট হবে। এখন লাস্ট ম্যাচটা কিন্তু ওই পর্যন্ত ক্যারি করিনি। ব্যাপারটা হচ্ছে 114 রানের ভিতরে অল আউট করার পরে অল্প ওভারের ভিতরে আমাদের ব্যাটাররা কিন্তু স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করে চেস করেছে। বাট আজকে যদি আপনার ফুল খেলা হয় তাহলে কিন্তু আমার হয়তো বা ম্যাচটা যদি জিততে চাই তাহলে কিন্তু টিল দেন 50 ওভার পর্যন্ত হতেও পারে। এখন যদি কাটেল হয় সেই ক্ষেত্রে হয়তো বা বলটা আরো আগে হয়তো বা চেঞ্জ হতে পারে। এইখানে একটু হয়তো বা আমাদের ডিফিকাল্ট হতে পারে আমার কাছে যেটা মনে হয়। এই বছর কিন্তু আসলে বাংলাদেশের জন্য প্রতিটা সিরিজে অনেক ইম্পর্টেন্ট, যদি তারা সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলতে চায় সেই ক্ষেত্রে যে আসলে বিসিবির আলাদা কি ভাবনা এই দলটা নিয়ে, যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ মিস হয়েছে, নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চাইবে সরাসরি জায়গা করে নিতে? না, ডেফিনেটলি এই জন্য আমার কাছে মনে হয় যে সবগুলো ম্যাচই ভাইটাল। হয়তো বা আমরা নতুন কাউকে এই জন্য সুযোগ করে দিচ্ছে না আপাতত ক্রিকেট বোর্ড, বিকজ অফ 2-1জনকে হয়তো বা ফেরানো হয়েছে। লাইক আফিফ অদম্যতে ভালো খেলেছে, বিপিএল এর অসাধারণ কিছু ইনিংস ব্যাটিং করেছে, বিসিএলও ভালো ব্যাটিং করেছে, এই জন্য তাকে কামব্যাক করানো হয়েছে। এই জায়গাটা ফাঁকা ছিল। জাকির আলী অনেক দিন ধরে রান করছিল না ডোমেস্টিক ক্রিকেটে, বাট তার ইন্টারন্যাশনাল কেরিয়ার যদি দেখেন, জাকির আলী অনেক, তারপর নুরুল হাসান সোহান, তাদের কিন্তু ইন্টারন্যাশনাল কেরিয়ার অসাধারণ। বাট ক্রিকেট বোর্ড মনে হয়, আমার কাছে মনে হয় আপাতত এই দুজনকে নিয়ে চিন্তা ভাবনা করছে না। বাট চিন্তা ভাবনা করা উচিত, সবাইকে সুযোগ দেওয়া উচিত। যারা বেস্ট পারফরমেন্স করতে পারবে তাদেরকে হয়তো বা ওয়ার্ল্ড কাপের টিকিটটা দেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়েছে। বিকজ অফ ওয়ার্ল্ড কাপের আগে আরো হয়তো অনেকগুলো সিরিজ আছে, সেই সিরিজগুলোকে মাথায় বিবেচনা করে আমার কাছে মনে হয় সবাইকে সুযোগ করে দেবে হয়তো। মেহেদী হাসান মিরাজকে কেমন দেখছেন? তার ক্যাপ্টেন্সি সবকিছু মিলে মেহেদী হাসান মিরাজকে আপনার দৃষ্টিতে আসলে তিনি কেমন টিম সামলাচ্ছেন? না, গত ম্যাচটাতে অনেক কথা হয়েছে কেন তিনি 10টা ওভার আসলে ফুলফিল করেছে, তারও রিজন আছে আমার কাছে যেটা মনে হয়েছে। বোথ সাইড থেকে যদি এক সাইডে যদি লেফটি ব্যাটসম্যান ব্যাটিং করতে থাকে তাহলে অফ স্পিনার আসলে আমাদের টিমে মেহেদী হাসান মিরাজ আছে, তারপর আফিফ আছে, সাইফ হাসান আছে, যে কোনো একজন হয়তো বা করতো। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ তার কোটাটা পূর্ণ করেছে। বাট বিসিএল, তারপরে অদম্য, তারপরে আপনার বিপিএল, সেখানে কিন্তু অ্যাজ এ বোলার হিসাবে মেহেদী হাসান মিরাজ কিন্তু ফর্মে ছিল না। বাট হোয়াট এ কামব্যাক! সে কিন্তু এই ইন বিটুইন ব্রেক মানে হচ্ছে 7-8 দিন অনেক পরিশ্রম করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে বিসিএল এর পরে 5-7 দিন সে বোলিংটা নিয়ে কাজ করেছে লোকাল কোচদের সাথে। এবং এই ধরনের উইকেটে আসলে ট্রু উইকেটে আপনি কোন ধরনের কোন লেন্থে বোলিং করবেন ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। সে এই জায়গাটা ভালো খুব ম্যানেজ করেছে আমার কাছে মনে হয়েছে। আজকেও 10 ওভারে মাত্র 34 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। লাস্ট ম্যাচটা অসাধারণ ছিল। সমালোচনা করুক, বাট আমার কাছে মনে হয় যে না, ভালোভাবে সে হ্যান্ডেল করতেছে আপাতত। একটা নিউজ কিন্তু প্রচুর নজর কেড়েছে সবার ওয়ার্ল্ড কাপের পর। আমি যদি একটু এবার টি20 ওয়ার্ল্ড কাপের দিকে ফিরে যাই, পাকিস্তান যখন আসলে ওখানে তারা ব্যর্থ হলো ওয়ার্ল্ড কাপে, খুব বাজেভাবেই তারা ব্যর্থ হয়েছে। তারা ফেরার পরে কিন্তু তাদেরকে আসলে মোটা অঙ্কের ফাইন করা হয়েছে। একজন ক্রিকেটারকে 50 লাখ করে পাকিস্তানি ক্রিকেট বোর্ড কিন্তু ফাইন করেছিল, যেই নিউজটা আসলে সব দিকে নজর কেড়েছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা বলতাম যে আসলে ভালো করলে যেমন বোনাস দেওয়া হয়, খারাপ করলেও হয়তো বা ফাইন করা উচিত, তাহলে ক্রিকেটার আরো সিরিয়াস হবেন বা যেটা। এখন এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? পাকিস্তান টিম আসলে কোন ধরনের টিম আমার কাছে মানে একটু সন্দিহান। দেখুন, ফাইনটা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, আদৌ করেছে কিনা আমরা মিডিয়াতে দেখেছি। বাট টুর্নামেন্টে তারা কিন্তু সুপার 8-এ উঠেছে আমার কাছে যেটা মনে হয়। এবং সুপার 8-এ হয়তো বা খুব যে খারাপ খেলেছে সেটা কিন্তু বলতে পারবো না। হয়তো বা 2টা ম্যাচ তারা ভালো খেলেছে, অসাধারণ। স্পেশালি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা তারা অসাধারণ স্টার্ট করেছিল,
200 প্লাস রান করেছিল, তারপরেও কিন্তু শ্রীলঙ্কা অল্প রানে, পাকিস্তান অল্প রানে জিতেছে। যদি 157 না 147 এর ভিতরে যদি অল আউট করতে পারতো তাহলে তারা সেমিফাইনাল কোয়ালিফাই করতো। তার আগের যে কটা টুর্নামেন্ট খেলেছে, ধরেন টি-20 টুর্নামেন্ট, সেখানে ঘরের মাঠে পাকিস্তান কিন্তু অসাধারণ ছিল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সবাইকে, নিউজিল্যান্ড, ইভেন নিউজিল্যান্ডকে ডেকে নিয়েও কিন্তু তারা খুব ভালোভাবে সিরিজ জিতেছে আমার কাছে যেটা মনে হয়। বাট ওয়ার্ল্ড কাপ বড় ধরনের টুর্নামেন্ট আসলেই তারা কিন্তু ব্লান্ডার করে ফেলে। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়, আগে যেটা সাউথ আফ্রিকা করতো, এখন সেটা পাকিস্তান করে। প্রেডিক্ট করা যায় না এই টিম কাকে, মানে কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে সেটা বলতেই পারবে না। এখন আপনি ইন্ডিয়া পাকিস্তান কিন্তু একটা একপেশে ম্যাচ হয়ে গেছে। আগে ধরেন এটা অনেক কম্পিটিটিভ ক্রিকেট হতো, কম্পিটিশনটা হতো যে দুইটা টিমের ভিতর হয়তো 50-50 একটা চান্স থাকতো, এখন কিন্তু 80-20। মানে এটা থেকে পাকিস্তান হয়তো বা, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া যে টিম এখন, পাকিস্তান হয়তো বেরোতে সময় লাগবে আরো 10-15 বছর। এই যে ফাইনের বিষয়টা, এটা যদি বাংলাদেশের উপরেও আমরা ভবিষ্যতে দেখার সুযোগ আছে কিনা? ডিপেন্ড করে এখন, বুঝছেন। আমার কাছে মনে হয় না যে পাকিস্তান টিম এত বড় ফাইন করবে, বিকজ আপনি ওখানে যদি 5টা ম্যাচ খেলে হার্ডলি তারা হয়তো বা 25 থেকে 30 লাখ রুপি হয়তো বা পাবে। এটা আমারও মনে হয়েছে যে 50 লাখ রুপিটা অনেক বেশি, পুরো টিমকে হয়তো বা 50 লাখ করতে পারে, আমার কাছে যেটা মনে হয়। বাট একজনকে 50 লাখ, কেউ যদি ম্যাচ না খেলে তাকে কিভাবে ফাইন করবেন আপনি? বাট নিউজটা সত্য কিনা সেটা যাচাই বাছাই করা উচিত। নিশ্চয়ই একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক আবারও যাচ্ছে একটা বিরতিতে। উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের শোতে, এবং আমার সঙ্গে আছে তুষার ইমরান। আমরা কথা বলছি আসলে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন পর, প্রায় 3 মাস পর কিন্তু বাংলাদেশ ফিরেছে, সেই বিষয়ে কথা বলছি। সেই বিষয়ে আসলে কথা বলছিলাম, একটা ব্যক্তিগত প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে, আপনি আসলে অনেকদিন ধরে তো কোচিং সাইডটাই আসলে আপনি ইন্টারেস্টেড ছিলেন। আমরা কিন্তু জানতে পেরেছি যে আপনি নির্বাচক হওয়ার চিন্তা ভাবনাও করছেন, এমন একটা প্ল্যানিং হয়তো আপনার আছে। হঠাৎ করে এই শিফটিংটা কেন? না, আসলে দেখি আর কি, অনেক আগে থেকে আসলে অফারটা ছিল। আজ থেকে 5-7 বছর আগে যখন ক্রিকেট খেলতাম, তখনই বিগত বোর্ড আর কি অনেক, মানে পাপন ভাইয়ের আমলেই আমাকে অফার দিয়েছিল। তখন বলছিল যে সিলেকশন প্যানেলে আসো, সিলেক্টর হিসেবে কাজ করো। আমি আসলে তখন ইন্টারেস্টেড ছিলাম না, যে না আমি এখন খেলতে চাই। বাট এখন যেহেতু আসলে সবার মাধ্যমেই আর কি অফারটা করেছে আর কি, যে না এখানে ওপেন আর কি, যে কেউ আর কি অ্যাপ্লাই করতে পারবে, এই জন্য আর কি আসলে অ্যাপ্লাইটা করা। বিকজ আমিও আসলে এখন একটু ইন্টারেস্টেড, দেখি যে সিলেকশন প্যানেলটা যেহেতু ফাঁকা আছে, এখানে যদি সুযোগ পাই ডেফিনেটলি কাজ করতে। আমরা বিগত সময় কিন্তু দেখেছি যে হান্নান সরকার, তিনিও সিলেক্টার ছিলেন, কিন্তু তিনি কিন্তু পরবর্তীতে ওখান থেকে সরে আবারও কোচিং এ গিয়েছেন, এবং তিনি কিন্তু বলেছিলেন যে আমি খুব একটা এনজয় করছি না, আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি খেলার মাঠেই থাকতে চাই, সেখানে আমি বেশি এনজয় করি। তো আপনার ক্ষেত্রে কি এমন কিছু হওয়ার পসিবিলিটিস আছে কিনা? সেটা দেখা যাবে। হান্নান সরকার তো 10-12 বছর আসলে সিলেকশন প্যানেলে ছিল জুনিয়র লেভেলে, তারপরে আসলে তা রিসেন্টলি সে অ্যাজ এ কোচ হিসাবে নতুনভাবে আবির্ভাব হয়েছে। আমার কাছে তো, আমি তো ধরেন লাস্ট 5-7 বছর কোচিং করাচ্ছি, এখন যদি সিলেকশন প্যানেলে ঢুকি 2 বছর 3 বছর যদি কন্টিনিউ করি, দেন আবার হয়তো বা কামব্যাকও করতে পারবো। এটা ডিপেন্ড করে আসলে কেমন কাজ করছি। আপনার আসলে ফোকাসটা, আপনি যদি এখানে কাজ করার সুযোগ পান, আপনার ফোকাসটা কোন দিকে থাকবে মেইনলি, যদি একটু জানতে চাই, এবং আপনার এখান থেকে প্রত্যাশা কি, আপনি কোন বিষয়গুলো নিয়ে আসলে কাজ করতে চাইবেন? ডেফিনেটলি লং টার্ম আছে, শর্ট টার্ম আছে, অনেক কিছু বিবেচনা করা লাগে। অ্যাজ এ সিলেক্টর হিসেবে যদি আপনি কাজ করেন, কোন ক্রিকেটারটা কোন ফরম্যাটের জন্য সুইটেবল সেটাও দেখা লাগে, কিন্তু ডিপেন্ড করে আসলে। ডেফিনেটলি সবারই সুযোগ থাকবে, স্পেশালি যারা পারফর্মার, তাদেরকে নিয়ে কাজ করাটা বেশি আসলে এনজয়, আমার কাছে মনে হয় যে এনজয়েবল। এবং সবাইকে নিয়ে আসলে সব কিছু দেখা লাগে আর কি। ডোমেস্টিক ক্রিকেট দেখা লাগে, ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখা লাগে, তারপরে আপনার এ টিম, অনেক কিছু দেখা লাগে, তারপরে বিবেচনা করেই কিন্তু আপনার ন্যাশনাল টিমটা সিলেক্ট করা হয়। সবকিছু দেখতে হবে। এখন শুধু আমি তো একা থাকবো না, হয়তো যদি সুযোগ পাই সেখানে হয়তো আরো 2-3 জন প্যানেলের সবাই থাকবে, সবাই মিলেই ডিসিশনটা নিব, তখন হয়তো একটা ভালো টিম তৈরি করতে আমার সাথে আসলে হাবিবুল বাশার সুমন ভাইও এসেছিলেন, তিনিও বলেছেন যে আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করাটা একদিক থেকে খুব চাপের মধ্যে থাকতে হয়, কেননা মানুষ এত আসলে নেগেটিভ কমেন্টস করে সোশ্যাল মিডিয়াতে কিংবা সব জায়গায়, আসলে মানুষ এত বেশি অ্যাভেলেবিলিটি হয়ে গেছে যে একটা হয়তো পোস্ট করেছে, বা একটা পোস্ট যদি সোশ্যাল মিডিয়াতে করা হয়, তার নিচে আসলে অনেক নেতিবাচক কমেন্ট করা হয়, যেটা আসলে ওই মুহূর্তে নেওয়াটা, সহ্য করাটা কিংবা
কুল মাইন্ডে কাজ করাটা খুব মানে কঠিন হয়ে যায়, মাঝে মাঝে মনেও হয় যে এসব থেকে দূরে থাকতে পারলেই বরং ভালো হতো। সো এইটা একটা বাড়তি চ্যালেঞ্জ, তাই না? ডেফিনেটলি দেখেন না, সবসময় যে রাইট ডিসিশনটা নেব সেটাও কিন্তু ঠিক না। হ্যাঁ, আমরা যে একটা টিম সিলেক্ট করে দেব, যদি সিলেক্টর হই, কোনো টিম যদি সিলেক্ট করে দিই সব 15 জনই যে ভালো ক্রিকেট খেলবে নট নেসেসারি। আপনাদের তো আসলে চেষ্টাটা থাকে একটা বেস্ট টিম, একটা বেস্ট না, অবভিয়াসলি সিলেক্টর সেটাই আসলে চিন্তা ভাবনা করেই তৈরি করে। এখন ক্রিকেটাররাও কিন্তু একটু দায়বদ্ধতা থাকে আর কি, ডেফিনেটলি। আপনি যদি পারফর্ম না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন অ্যান্ড আউটের ভিতরেই থাকেন। সেই ক্ষেত্রে আমাদের থেকে ক্রিকেটারদেরও চাপ বেশি থাকে। ডেফিনেটলি আমাদেরও মানে কি সিলেক্টরদেরও কথা শুনতে হয় অনেক, যে এই ছেলেটাকে নিয়েছে কেন, আবার অন্য একটা তাকে না নিয়ে কি কেন নিল। ডেফিনেটলি ধরেন জাকির আলী অনেক রিসেন্টলি খুব বাজেভাবে পারফর্ম করছে, তাকে হয়তো বা কেউ সহ্য করতে পারছে না। দেখবেন আপনি সোশ্যাল মিডিয়া খুললে জাকির আলী অনেকের নামে অনেক কিছু আসে, বাট এই ছেলেটা কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকেই কিন্তু এক সময় মাথায় উঠেছিল, তাকে নিয়েই কিন্তু এক সময় যে অনেকের মতো প্লেয়ার হয় না, অনেক কিছু লেখা হয়তো বা কিছু মিস্টেক ছিল জাকির আলী, অনেককে আমরা হয়তো বা 3টা ফরম্যাটের জন্যই আর কি ফিক্সড করতে চেয়েছি, এই জন্য হয়তো বা মানে সমস্যাটা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে। জাকির আলী অনেককে যদি 2টা ফরম্যাটে তাকে কন্টিনিউ করা যেত, হয়তো বা তাকে এই পরিস্থিতি মানে পড়তে হতো না, আমার কাছে যেটা মনে হয়েছে। সেটাও বিবেচনা করা উচিত। অ্যাজ এ সিলেক্টর কাকে চুজ করবেন কোন ফরম্যাটের জন্য, সেটাই আসলে ইম্পর্টেন্সই রাখে আমার কাছে যেটা মনে হয়। কারণ মুস্তাফিজ এখন কিন্তু টেস্ট ক্রিকেট খেলে না, 2টা ফরম্যাটে এনজয় করে। ওদেরও একটা চাওয়া পাওয়া আছে, ওয়ার্কলোডের একটা ব্যাপার স্যাপার আছে, স্পেশালি বলারদের ক্ষেত্রে। সেম আমার কাছে মনে হয় কোন ব্যাটার কোন ফরম্যাটের জন্য সুইটেবল সেটা একটু চিন্তা ভাবনা করা উচিত। একদম ছোট্ট করে জানতে চাবো একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেয়েদের বিপিএল এ আসলে বলা হয়েছিল যে বিপিএলটা এখনই হবে, সেখান থেকে স্থগিত করে আবার কিন্তু সেটা জুন না জুলাই থেকে মনে হয় নেওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু আসলে মহিলা ক্রিকেটাররা অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছে। সো এটা কেন আসলে অসন্তুষ্ট প্রকাশ করার কোনো জায়গা নেই আমার কাছে যেটা মনে হয়। বিপিএল তো ছিল না মেয়েদের ক্রিকেটে, ছিল না। হ্যাঁ, তা নতুন একটা ক্রিকেট বোর্ড নতুন একটা মানে নতুন ভাবে এই মেয়েদের ক্রিকেটের বিপিএলটা আয়োজন করতে যাচ্ছে, এটাই তো সাধুবাদ দেওয়া উচিত আমার কাছে যেটা মনে হচ্ছে। এখন না হোক শঙ্কা যদি না হয়, না এখন না হোক, 2 মাস পরে হোক, অসুবিধা তো নেই, বাট হলেই তো ভালো। হ্যাঁ, না হওয়ার থেকে হলেই তো ভালো। ক্রিকেট বোর্ড যে অ্যারেঞ্জ করতে যাচ্ছে এটাই তো আমার কাছে মনে হয় যে অনেক বড় কিছু। নিশ্চয়ই। তুষার ভাই, খুব বেশি সময় নিব না, যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, একদম ছোট্ট করে জানতে চাবো যে আজকে যদি আসলে সমতায় চলে আসে পাকিস্তান, সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচের জন্য আপনার কাছে আসলে কি ধরনের সাজেশন থাকবে টিমের জন্য? লাস্ট ম্যাচে প্রথম উইকেটে যেহেতু খেলা, আমরা কোন লাইন লেন্থে বোলিং করেছিলাম আমাদের বলাররা, সেটা একটু দেখা উচিত। স্পেশালি আজকে কিন্তু তারা ওয়েল পিকড আর কি, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে অনেক বাইরে বল করেছে, স্টাম্পের একটু কিছু বাইরে বল করেছে। আপনি যদি জাস্ট গ্রাফটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয়েছে লাস্ট ম্যাচের যে এটা দেখা উচিত যে আমরা কোন লাইনে আর হিট করেছিলাম, ওইটা নিয়ে কাজ করা উচিত। ওইটা নিয়ে কাজ করা উচিত। ব্যাটাররা আসলে ধরেন 270 রান এখন ওয়ানডে ক্রিকেটে কিন্তু হর হামেশা হবেই, এটা মেন্টালিটি নিয়েই আসলে ব্যাটিং করা উচিত আমার কাছে মনে হয়। প্রতিদিন 114 রান চেস করব না, কোনোদিন 300 রানও চেস করতে হবে। নিশ্চয়ই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে শেষ করছি গেম অন। আগামী শুক্রবার নিশ্চয়ই রাত 8টায় আবারও ফিরে আসবো গেম অনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।